কতক্ষণ বলেছে রে ফারদিন? নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দেখছি যে মুহূর্তে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান সমঝোতা চুক্তি স্বাক্ষর করার জন্য তারা এগিয়ে আসে, ভারত কিন্তু এক কথায় সেটাতে রাজি হয় এবং সমঝোতা চুক্তির মাধ্যমে পাকিস্তানে হামলা বন্ধ করে দেয় ভারত। কিন্তু ঠিক 3 ঘন্টার পরে পাকের তরফ থেকে এলওসি কারগিলে, এলওসি সীমান্তে আমি দেখলাম যে অনবরত বোমাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ভারতের সীমান্তে। এই যে সমঝোতা চুক্তি, তার এই সমঝোতা চুক্তির বৈশিষ্ট্য কি রইল, যেখানে বিশ্বের সর্বোত্তম দেশ আমেরিকা, এই আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান দুজনের সমঝোতা চুক্তির জন্য রাজি হলো এবং দুই দেশের মধ্যে একটি শান্তি বজায় রাখার একটি প্রতিশ্রুতি তৈরি হলো। কিন্তু 3 ঘন্টার মধ্যেই আমেরিকা এই সমঝোতা চুক্তির পরেও একের পর এক গোলাবর্ষণ। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী মহাশয়। আমি সরাসরি ওনার কাছে জানতে চাইবো যে রাজাগোপাল বাবু, যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখলাম যে 3 ঘন্টার ভেতরে পাকিস্তানের তরফ থেকে সীমান্তে একের পর এক গোলাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে ভারত সীমান্তে নজরদারি চালানো হচ্ছে এবং পাকের যে একটা অশুভ তাদের যে একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিভাবে দেখছেন এটা রাজাগোপাল ধর বাবু? হ্যাঁ, দেখুন, আমাদের অনেককেই অবাক করেছে যে ভারত সরকার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধবিরতি কেন হলো, কি কারণে যুদ্ধবিরতি ঘোষণা হলো, তার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। খুব 30 সেকেন্ডের স্টেটমেন্টে আমরা দেখেছি যে বলা হয়েছে ডাইরেক্টর অফ জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তান উনি ফোন করেছিলেন, আমরা মেনে নিয়েছি। এখন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস যদি ফোন করে, তাহলে যদি মেনে নিতে হয়, তাহলে এতদিনের যুদ্ধের কি প্রয়োজন ছিল, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। অবশ্য আমরা কখনো বলিনি আমরা যুদ্ধ করছি, আমরা চিরকালই বলেছি আতঙ্কবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে কি আতঙ্কবাদও কি শেষ হয়ে গেল? আমাদের যদি বিরতিটা ঘটে, তাহলে কি আতঙ্কবাদটা কি নির্মূল হয়ে গেছে? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। সুতরাং পাকিস্তানকে কেন আমরা ভরসা করতে গেছি? এতকাল তো আমরা দেখেছি তাকে ভরসা করা যায় না, সে যা বলে করে উল্টো। এবং এমন একটা স্টেটের সঙ্গে আমরা বিশ্বাস করতে শুরু করলাম এবং দেখা গেল, যেটা আপনারা জানালেন, যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গেই ওরা গোলাবর্ষণ করেছে এবং পরবর্তীকালে বলেছে না আমরা কিছু করিনি, ভারতই করেছে। এই যে ব্যাপারটা ঘটে গেছে, ধরুন ভারতের একটা গণতান্ত্রিক দেশ, সেখানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি একটা সম্পূর্ণ বিরোধী দলের উনি লোক, উনি বলছেন শ্রীনগরে তিনি গোলাবর্ষণ বা বিস্ফোরণ শুনতে পাচ্ছেন। আবার গুজরাটেরও যিনি কোন এক মন্ত্রী, বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছেন যে ড্রোন দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে, ড্রোনের আক্রমণেরও সম্ভাবনা রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে অ্যাক্রস পলিটিক্যাল গ্রুপস একটা কিন্তু তারা নানান জায়গায় দেখতে পাচ্ছে যে পাকিস্তানের নানান আক্রমণের ভূমিকা। সেক্ষেত্রে পাকিস্তানের তো গণতান্ত্রিক পরিবেশ নেই, সেখানকার নানান দলও নেই, তারা কিছু কথাও বলতে পারে। আমাদের বিশ্বাস করতে হচ্ছে পাকিস্তানের আর্মি এবং তার যে মিডিয়া ইউনিট আছে, আইএসপিআর, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, তারই উপরে ভরসা করতে হচ্ছে। এবং তারা গুজব ছড়াতে অত্যন্ত বিশ্বাসী। আন্তর্জাতিক যে মিডিয়া মহল আছে, নিউজ পেপার গুলো আছে, অধিকাংশকেই কিন্তু তারা কিন্তু কবজায় রেখেছে। তারা যা বলছে, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান ইত্যাদি বড় বড় পত্রিকা, এমনকি রয়টার্সও যে ধরনের বিবৃতি দিচ্ছে, দেখা যাচ্ছে আইএসপিআর এর কোথাও একটা ভূমিকা আছে। সেই ভূমিকা ভারত খুব একটা আমরা দেখতে পাচ্ছি। ভারত অন্তত আমাদের মনে হচ্ছে যে এই মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে সেভাবে আমাদের পররাষ্ট্র দপ্তর বা তার কোনো প্রতিনিধি বা কোনো এজেন্সি সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে আন্তর্জাতিক মহলে ভারত কি করছে না করছে কিন্তু পরিষ্কার নয়। যখনই কোনো জিনিস পরিষ্কার থাকে না, সরকারি স্টেটমেন্টও আমরা জানতে পারি, তখন কিন্তু নানান ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, রহস্যজনক মানুষ মনে করতে পারে। আবার এর মধ্যে নানান গুজব যখন ওঠে, তখন তাদেরকেও বিশ্বাস করতে পারে। সুতরাং সরকার যদি সত্য কথাটা বলে দিত, এই কারণে আমরা যুদ্ধবিরতি করছি, ওরা 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 ভয় পেয়ে গেছে, হয়তো খাবার দাবার নেই, মানবিকতার কারণে আমরা যুদ্ধবিরতি করছি, বা ওরা আশ্বাস দিয়েছে যে আর
আতঙ্কবাদ ছড়াবে না সেই কারণে করছে। কিন্তু হঠাৎ কোনো কারণ না দেখে যুদ্ধবিরতি বলাটাতে নানান প্রশ্নের অবতারণ হয়। আমরা কি কোথাও যুদ্ধে পিছিয়ে পড়েছি? প্রশ্ন তো কেউ করতেই পারে। সুতরাং ভারতবর্ষের যে প্রশ্ন, সেগুলো একটাও তো এখনো পর্যন্ত জবাব আসেনি। যখন আন্তর্জাতিক মিডিয়াতে নানান খবর প্রচারিত হচ্ছে, তখন কিন্তু বিভ্রান্ত হয়ে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই কারণে আমরা ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত ওয়েট করতে চাই। ভারত সরকার যখন বলছে আগামীকাল 12টা নাগাদ রিভিউ হবে, রিভিউয়ের পরে ভারত সরকার জানার, পররাষ্ট্র দপ্তর জানার, আমাদের প্রতিরক্ষা দপ্তর জানার যে কি হচ্ছে বা কি হয়েছে। তারপরে আমরা বুঝতে পারবো কার কি ভূমিকা ছিল। আমাদের অবাক করেছে, একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা, আমরা কি সিদ্ধান্ত নেব তার আগে আমেরিকা বলে দিচ্ছে যুদ্ধবিরতি হয়ে গেছে। আমরা তো প্রথমে ভাবলাম টুইটটা বুঝি ফলস। আমাকে যখনই টুইটটা পেয়েই কেউ না কেউ ফোন করেছে, আমি বললাম সে ফেক, কিন্তু পরবর্তীকালে দেখা গেল ইটস নট ফেক। তার মানে আমরা আমেরিকা আমাদের উপর ইনফ্লুয়েন্স করছি। যে কানাডাকে আমেরিকার প্রস্তাব ছিল কানাডার কাছে 51তম স্টেট হও, 3 কোটির কানাডা রাজি হয়নি। লো, অবশ্য কানাডা বিশাল দেশ, ভারতবর্ষের 2.5 তারা রাজি হয়। ওরা ডেনমার্ককে বলেছিল আমরা কিনে নেবো তো গ্রিনল্যান্ড, কিন্তু রাজি হয়নি। ওরা হামাসদের কাছে বলেছিল গাজা কিনে নেবো, কেউ রাজি হয়নি। তো আমেরিকার প্রস্তাব পেলেই যে মাথা নত করতে হবে, এই ব্যাপারটা ঠিক বোধগম্য না, আমরা কোনোদিন করিনি। যখন 71 একদমই। সালে আমরা হ্যাঁ 1971 সালে আমরা যেটা দেখেছি যে ইন্দিরা গান্ধীর সময় যখন পূর্ব পাকিস্তানের সাথে যখন ভারতের যখন সেই সমর্থনে যখন সেই যুদ্ধ হচ্ছিল, সেই সময় কিন্তু আমেরিকা ভারতকে কিন্তু একই রকম ভাবে ভারতকে দমানোর চেষ্টা করেছিল। তখন কিন্তু তখনকার প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী তিনি কিন্তু পাকিস্তানের তিনি কিন্তু আমেরিকার এই কথাকে কিন্তু সমর্থন করেননি এবং তিনি কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। সেই সময় কিন্তু বন্ধু রাশিয়ার সাথে ছিল এবং তাকে নিয়েই কিন্তু ভারতবর্ষ কিন্তু সেই লড়াইটা লড়েছিল। কিন্তু এখানে কি হলো, যে একটু আগে আপনি বললেন ভারত একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ, সেই দেশের কন্ট্রোল করছে আমেরিকার মতো একটি দেশ। সে আগে টুইট করছে যে আমাদের যুদ্ধ বিরতি হয়ে গেল, যেখানে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে যুদ্ধের আমরা পরিস্থিতি তৈরি করেছিলাম, সেখানে সর্বদলীয় বৈঠক করে এই বিরতি আনা উচিত ছিল বলে মনে করেন কি রাজাগোপাল বাবু? দেখুন, সেটা বৈঠক করলে অনেক সময় খবর চলে যায়, কিন্তু মোটামুটি ভাবে যে যুদ্ধবিরতির পরে যুদ্ধবিরতির সিদ্ধান্তটা আমি নিলাম, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সব দলকে ডেকে যদি বুঝিয়ে বলা যেত যে এই কারণে আমরা করেছি, তাহলে কিন্তু কোনো ধরনের রহস্য থাকতো না, কোনো ধরনের গুজবের কেউ মারতো না। সত্য কথা বললে হয় কি যে আর মানে মিথ্যা স্কোপ থাকে না। যখন সত্য কথাটা কেউ বলতে চাইলো না কি ঘটেছে, তার ফলেই কিন্তু এত প্রশ্ন এসে হাজির হয়েছে। আমরা কিন্তু চেয়েছিলাম যে ভারত পরাক্রমশালী দেশ হিসেবে পরিণত হচ্ছে, তার পরাক্রমটা সারা বিশ্ব দেখুক, পাকিস্তান দেখুক। কালকে যেটা আমরা ঘোষণা করার ফলে দিবঙ্কাদা আপনি দেখুন, বালুচিস্তান তারা আমাদের ভরসাতেই লড়ছিল অনেকটাই। তারা এটাও ঘোষণা করেছিল যে তারা স্বাধীন হওয়ার পথে এবং ভারতবর্ষে তাদের স্বাধীন একটা সরকার তারা সেখানে বসাবে যদি নিউ দিল্লি অনুমোদন দেয়, এটাও কথা বলেছিল। সেখানে একটা দূতাবাসও তারা করবে যদি নিউ দিল্লি অনুমোদন দেয়। এত বড় তারা এগিয়ে পড়েছিল, কিন্তু তারা তো অনেকটাই হতাশ হবে যখন দেখবে যে যে সেনাবাহিনী বালুচিস্তানকে সরিয়ে ইন্ডিয়ান বর্ডারে আনা হচ্ছিল, আবার তারা সেখানে ফিরে গিয়ে বালুচিদের উপর নির্মম অত্যাচার যেটা এতকাল করে সে আবার করবে। কালকে দেখবেন বাংলাদেশে একই সময় আমাদের এই যুদ্ধবিরতির পরে বাংলাদেশে আওয়ামী লীগকে কিন্তু বেআইনি ঘোষণা করে দেওয়া হবে, বুঝেছেন? তার মানে কোথাও একটা বার্তা চলে যাচ্ছে যে ভারত বুঝি কোথাও তার পরাক্রমটা ধরে রাখতে পারছে। এইটা কিন্তু এই বার্তা যদি সেভাবে যায়, তাহলে কিন্তু মানে তার বিপর্যয় হতে পারে। তার একটা মানে আন্তর্জাতিক সারা দুনিয়া যখন ভারতের কাছে ছিল, পাকিস্তান বলছে 36টা দেশ নাকি তার এগিয়ে এসেছে, তারা কিভাবে এগিয়ে এসে কি হয়েছে আমরা জানি। ভারত পরিষ্কার যদি বলে দিত, তাহলে এতটা কিন্তু রহস্য থাকতো না, এত আলোচনার প্রয়োজন হতো না। আমরা জানতে চাই, দেখা যাক। আমি এখনো আশাবাদী, আগামীকাল 12টার পরে ভারত সরকার কি জানায় আমরা সেটা দেখব। যেহেতু ওরা ভায়োলেশন করছে, সেটা ভারত সরকারের পররাষ্ট্র সচিবও যিনি জানিয়েছেন যে ওরা ভায়োলেশন করছে, এবং ভারতের সেনাবাহিনী অতন্ত প্রহরীর মতন দাঁড়িয়ে আছে সেটা বলছে। কিন্তু খালি অতন্ত প্রহরীর মতন দাঁড়িয়ে আছে বললেই চলবে, তাই না? কত আমরা মার খাবো? কালকে কিন্তু একজন বিএসএফ এর জওয়ান বা
সাব ইন্সপেক্টর কিন্তু পাকিস্তানের গুলিতে মারা গেছেন, ইমতিয়াজ, শহীদ একদম। ইমতিয়াজকে আমি শ্রদ্ধা মারা জানাই গেছেন। আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। তিনি দেশকে ভালোবেসেই শহীদ হয়েছিলেন। হয়তো যুদ্ধবিরতিতে তখন ঘোষণা হলো, তার ফলে হয়তো উনি কিছুটা রিল্যাক্সড হয়ে গেছিলেন, সেই সুযোগ নিয়ে পাকিস্তান গুলি চালিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের লজ্জা, যুদ্ধবিরতিটাতে আমরা এখনো পরিষ্কার হতে পারছি না, এটা কি আমাদের বীরত্বের পুরস্কার না মাথা নত করার পুরস্কার? হ্যাঁ, একদমই রাধাবাবু, যেটা আপনি বললেন একদম আমারও একই প্রশ্ন এবং দেশবাসীরও অনেকটা একই প্রশ্ন যে এটা কি বীরত্বের পুরস্কার না মাথা নত করার পুরস্কার। কারণ যে জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বালুচিস্তানের মতো দেশ, যারা আজকে স্বপ্ন দেখছিল যে আগামী দিনে তারা একটা স্বাধীন দেশ হিসেবে পরিণত হবে, এবং তার একটাই কারণ যে ভারত যেভাবে অগ্রসর নিয়ে পাকিস্তানকে যেভাবে দমন করার উদ্দেশ্যে এগিয়েছিল, কিন্তু হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্ত অনেককেই হতাশ করেছে। এবার আমি আসবো একটু মিডিয়ার প্রসঙ্গে। যেভাবে পাকিস্তান মিডিয়া ভারতকে যেভাবে মানে কুলসিত করছে এবং দেখাচ্ছে যে একের পর এক ভারতের বিমান ঘাঁটি নষ্ট করেছে, ভারতের সুদর্শন 400 সেগুলোকে নষ্ট করেছে, এরকম ভাবে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে এবং বিশ্বের কাছে তারা একটা কি বলবো একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার মনে হয় না যে ভারতকে আজকে এই রাষ্ট্রপুঞ্জের কাছে এই সমস্ত বিষয়গুলোকে স্ট্যাবলিশ করার আগে প্রয়োজন? কেন কিভাবে পাকিস্তান বিশ্বাসঘাতকতা করছে, কিভাবে পাকিস্তান এইভাবে চুক্তির একটি মৌখিক চুক্তি হওয়ার পরেও কিভাবে তারা আবার সীমা লঙ্ঘন করছে, তো এই বিষয়গুলোকে ভারতকে এগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে জানিয়ে এবং এই বিষয়ে আরো বেশি তৎপর হয়ে পাকিস্তানের উপরে আরো বেশি সক্রিয় হওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন কি? হ্যাঁ, দেখুন, যে কোনো যুদ্ধে মানে প্রচার বা অপপ্রচার ভীষণভাবে কাজ দেয়, এবং অনেকেই মনে করেন যে যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গুজব। আপনি যদি সঠিকভাবে গুজব ছড়িয়ে দেন, কিন্তু আপনি যুদ্ধে জিতে যেতে পারেন। তো সেটা পাকিস্তান জানে যে তাদের যে এজেন্সি আছে, তারা সেটা করছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, আর্মির যে ইউনিট, তারা অত্যন্ত সক্রিয়, সারা বিশ্ব জুড়ে তারা তাদের নেটওয়ার্ক জারি রেখেছে, তারা সেসব কাজগুলো করছে। তার ফলে পাকিস্তান এর অপপ্রচার সেটা অনেকে বিশ্বাস করছে। এখন যখন যুদ্ধে এগুলো ব্যবহৃত হয়, আমি সাধু ভালো মানুষ থাকবো না, আমি কোনো অপপ্রচার করবো না, তাহলে আমি সত্য কথাটা বলি, তাই না? আমাকে তো একটা কাজ তো করতে হবে, আমি সত্য কথাও বলবো না, হ্যাঁ চুপচাপ থাকবো, তাহলে তো সারা বিশ্বেই আমাদের সম্বন্ধে ধারণা অন্যরকম। কি ঘটেছিল, কেন যুদ্ধবিরতি, সেইগুলো তো খুলে খোলসা করে যদি বলা যেত, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হতো। আমরা দেখলাম যে কোনোটাই ঘটলো না। তা আমাদের, তাই আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন, যে যখন মিডিয়া যেভাবে অন্য পাকিস্তান ব্যবহার করেছে, শুধু নিজের দেশের মিডিয়া না, আন্তর্জাতিক মিডিয়া, আপনি দেখুন নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার, তারা কিন্তু যে ধরনের খবর দিয়েছে যে ভারতের রাফায়েল বিমান ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি। হ্যাঁ, সুতরাং এবং এও বলছে ভারতের তরফ থেকে কোনো অস্বীকার করা হয়নি এই ধরনের ঘটনা। তো এই ঘটনাগুলো তো মানুষের মনে, তো সারা বিশ্ব জুড়ে মানুষের মনে প্রতিক্রিয়া আসে। যারা নিউ একদম। ইয়র্ক টাইমস পড়েন বা গার্ডিয়ান পড়েন, আমাকে তো প্রশ্ন করছেন, আমি তো জবাব দিতে পারছি না, আমি বললাম, ভাই এটা তো আমাদের কাছে খবর নেই। কিন্তু এটা তো সুতরাং সত্যি নয়, কিন্তু এটা তো সত্যি নয় দাদা বলো, তাহলে আর এই কূটনৈতিক জন্য দিক থেকে ভারত কি অসফল? ভারত অসফল তাহলে? হ্যাঁ, এটা তো 100 বার, এটা যদি অন্য একদম। মানুষ বিশ্বাস করে, যুদ্ধে গুজবটা সবচেয়ে বড় অস্ত্র, আপনাকে তাহলে ব্যবহার করতে হবে, তাই না? না হলে সত্যি কথা বলতে হবে, একেবারে খুলে বলতে হবে, একটা বিমানও আমাদের নষ্ট হয়নি, আমরা জোর দিয়ে বলছি সবকটা বিমান অক্ষত আছে, তাই না? সেটাই বলে দিন না, তাহলে তো মিটে যায়, সেটাও কেন বলা হচ্ছে, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং তাই পাকিস্তান আইদার সত্যি মিডিয়াতে কথা, বলা হচ্ছে যে S-400 কে ধ্বংস করেছে তারা, এত হ্যাঁ, বড় এই না, মিথ্যে ওরা কথা তো তারা বারবার পরিষ্কার কিছু ভাবে বলে বলে দিচ্ছে, যাচ্ছে। তারা বলছে, এবং অন্য 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 আন্তর্জাতিক মিডিয়াও তাদের বিশ্বাস করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও এরকম একটা মানে সারা বিশ্বের মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা, আমরা যদি মিথ্যে কথা বলতে না পারি, সত্য কথাটাই বলি না, হ্যাঁ, একেবারে সম্পূর্ণ সত্যটাই যদি আমরা সারা বিশ্বকে জানাতে পারি, এই অবস্থা হয়ে আছে, তাহলে কিন্তু অনেক কিছু মিটে যায়। তাই কিন্তু কোথাও যেন একটা আমাদের বাধা রয়ে গেছে, সেই বাধা থেকে আমরা অতিক্রম করতে পারছি না। সেটা আমেরিকার কিছু চাল, সেটা আমরা বুঝতে পারছি না। আমার অনেক কিছু আমার মনের মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছে, এই যে এতকাল তো আমরা বলতাম যে কাশ্মীর সমস্যার সমাধান হবে না যদি পাকিস্তান অকুপায়েড কাশ্মীরটা আমরা নিতে পারি, এটা আমরা চিরকাল বলে এসেছি। এবং এখনো যখন নির্বাচন হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে, তখন বলা হয় পাকিস্তানের অংশ যেটা আছে সেখানে এখন নির্বাচন করা যাচ্ছে না, পরে হবে।
এটাই যখন আমাদের স্ট্যান্ড, কাশ্মীর আমাদের, পাকিস্তান কেড়ে নিয়েছে, তাহলে সেটা কথাবার্তা কেন হলো? বিরোধীতে হয়। ওরা যদি অসুবিধে পড়ে থাকে, ভাই তোমরা যেটা কেড়ে নিয়েছো আমাদের দিয়ে দাও, আমরা তো আর কিছু একদম চাইছি না। একদম সেখানে সোনা একদম ফলে না, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সোনা ফলে না। পুতিন ইউক্রেনের যেসব জায়গা নিতে চাইছে যেখানে সোনা ফলে, হ্যাঁ, মিনারেলসে ভর্তি, ক্রিমিয়া কেড়ে নিয়েছে 2014 সালে, এখনো কেড়ে নিতে চাইছে আরো নানান এলাকা যেখানে সোনা ফলে, ওতে নানান মিনারেলস আছে। আমরা কাশ্মীর, সেখানে কিছুই নেই, কিন্তু সে আমাদের অঙ্গ, আমাদের আবেগ সেটা রয়েছে, সেটাই আমরা চেয়েছিলাম। সেটাই যদি নিয়ে নেওয়া যেত তাহলে হয়তো বুঝতাম যে যুদ্ধবিরতির একটা কোথাও সফল। কিন্তু যুদ্ধবীর যারা সিমলা চুক্তিকে বিরোধিতা করেছিল, হ্যাঁ, যখন 93,000 সেনাকে আমরা ফেরত দিয়েছিলাম, তার বদলে আমরা কিছুই পেলাম না। হ্যাঁ, এলওসি কে মেনে নিলাম, লাইন অফ কন্ট্রোল যে যেখানে দাঁড়িয়ে আছে ওটাই বর্ডার, এটা মেনে নিলাম। তাহলে কিন্তু বোঝা যায় যখন সিমলা চুক্তিকে বিরোধিতা যদি করা যায় ব্যাপকভাবে, অর্থাৎ যারা বিরোধিতা করেছিল তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম তারা এই ধরনের মানে যুদ্ধবিরতি যেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, এরকম একটা কাজ করবেন। কিন্তু এখনো আমাদের আশা যে আগামীকাল 12টার পরে তারা কি জানায়, আমরা আশা করব এটা এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। যুদ্ধের মাঝখানে কখনোই কোনো ধরনের বড় বিশ্লেষণ আমরা করতে চাই না, কেননা অনেক নানান ধরনের স্ট্র্যাটেজি নানান জায়গায় এসে হাজির হয়। এটা কোনো স্ট্র্যাটেজির অঙ্গ কিনা আমাদের কাছে এক্ষুনি বলা সম্ভব নয়। তো তাই জন্য আমরা কালকের পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। তবে এটা যেটা প্রশ্নটা আপনি করলেন, ওরাও যদি গুজব ছড়ায়, আমরা সত্য কথাটা অনেক অনেক গভীরভাবে, তীব্রভাবে সারা দুনিয়াকে জানাবো। সেটা তো আমাদের দুনিয়াকে জানানো খুবই প্রয়োজন, কারণ বিশ্বের দরবারে কিন্তু ভারতের এই কথাগুলো স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে যে পাকিস্তান আমাদের বিভিন্ন এয়ারক্রাফট ধ্বংস করেছে, আমাদের S-400 কে ধ্বংস করেছে, যেখানে তারা আমাদের সীমান্তে ঢুকে তারা ফেলিয়ার, কিন্তু সেই জিনিসগুলোকে তারা উল্টো প্রোপাগান্ডা সরিয়ে আজকে মিডিয়াতে তারা আজকে বিভিন্নভাবে ভারতকে বদনাম করার চেষ্টা করছে। তারা তো আগাগোড়াই করে এসছে এবং এখন যুদ্ধে না পেরে তারা এরকম ভাবে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমরা একদম শেষ প্রশ্ন আপনাকে করে আমি অনুষ্ঠান শেষ করব যে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান আমাদের ওপরে যেরকম ভাবে আজকে এই যে জঙ্গি আনলো এবং তারপরে এইভাবে মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এখনো পর্যন্ত মৌখিক এই চুক্তির পরেও তারা কিন্তু একের পর এক কিন্তু এলওসিতে তারা একের পর এক বোমা বর্ষণ করছে। সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে পাকিস্তানকে এই মুহূর্তে যদি তাদের সাথে চুক্তি যদি হয়েও থাকে তাহলে কি শান্তি ফিরবে? আপনার মনে হচ্ছে সেটা? না না, দেখুন, শান্তিটা কেন ফিরছে না আমরা দেখেছি বহুদিন। আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম, ভাবলাম ব্যবসা বাণিজ্য করলে ওরা বুঝি সুবিধে হবে, তাতেও ঘটেনি। ব্যবসা বন্ধ করেছি, তাতেও ঘটেনি। আমরা এতদিন জল দিয়ে গেছি, সিন্ধু নদীর জল, যে জল দিয়ে ওরা ওদের কৃষিকার্য, পানীয় জল সবটাই করেছে, আমরা এবার বন্ধ করেছি। কিন্তু কোথাও পাকিস্তান এমনই একটা দেশ যে মানে সহজে কিছুতেই স্তব্ধ হবার নয়। পাকিস্তান বাংলাদেশ হবার পরে দেখবেন 72 সাল থেকে বেশ কিছুদিন নীরব ছিল। 71 যখন শেষের দিকে বাংলাদেশ সৃষ্টি হলো, আমাদের উপরে একদমই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা কথা আপনাকে বলে শেষ করব যে এই যে সিন্ধু চুক্তি এটা কিন্তু বাতিল অব্যাহত রয়েছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কি পরোক্ষভাবে পাকিস্তানকে কি একটা চাপে রাখা গেল? না, এখনো তো আমরা সিন্ধু চুক্তি আমরা বলেছি স্থগিত রাখা হয়েছে। আমরা সিন্ধু চুক্তির যে সমস্ত নিয়ম ছিল কোনোটাই তো আমরা মানছি না। আমরা সিন্ধু চুক্তিতে নানান বাধা আছে, কোনো ধরনের ড্যাম করা যাবে না, খাল কাটা যাবে না, এবং জল সংক্রান্ত যাবতীয় তথ্য পাকিস্তানের সঙ্গে শেয়ার করতে হবে, এই ধরনের অনেক কথা বলা ছিল, আমরা কোনোটাই মানছি না। এবং আমরা এটাও জানি যে সিন্ধু নদীর যে উপনদীগুলো আছে, দুটো উপনদী, সিন্ধু নদীর সাথে দুটো উপনদী, আমরা চন্দ্রভাগা এবং ঝিলাম, তার জল পাকিস্তানকে আমাদের পুরোপুরি দিতে হয়। কেবল ডোমেস্টিক পারপাস যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, আমাদের লোকাল এগ্রিকালচার, কোনো আর কিছু কাজ করতে পারি না। এখন এই নদীগুলোতে প্রচুর মানে পলি জমা পড়ে, এবং পলি জমা পড়ার ফলে কি হয়, যদি হট করে জলটাকে বন্ধ করে হট করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওদের যে সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার উপর বিরাট চাপ করতে পারে, জলবিদ্যুৎ তৈরি হওয়া বন্ধ হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি ঝিলাম নদীতে এবং চন্দ্রভাগা নদীতে সেখানে কিন্তু মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এখনো জল মানে চুক্তিটা কিন্তু আমরা সেখান থেকে জল চুক্তি বেরিয়ে গেছি,
আমরা জল কিন্তু ফেরত দিচ্ছি না। সেখানে জলের ওরা বলেছিল সিন্ধু নদীর জল আটকেলেই যুদ্ধ হবে, ওরা বহুদিন ধরে বলে আসছিল। কিন্তু আমরা কিন্তু যুদ্ধবিরতি মানে ওইখানে আমাদের বিরতি নেই। আজকেও শুনেছি আমাদের ওখানে কয়েকটা নদীর জল আমরা ছেড়েছি, তাতে পাকিস্তানের কিছু জায়গায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ভারত কিন্তু যে চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক যুদ্ধবিরতির যে একেবারে সামরিক দিক থেকে যুদ্ধবিরতি সেটাই আমরা মেনটেন করে চলেছি। এবং আমার ধারণা যেহেতু গোলাবর্ষণ হয়েছে, আমাদের বিএসএফ এর একজন অমর জওয়ান মারা গেছেন, আমরা অত্যন্ত দুঃখিত, লজ্জিত অমর শহীদ ইমতিয়াজের জন্য। এবং আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না পাকিস্তানকে। আগামী মিটিং এ আমরা জানিয়ে দেব যে তোমরা যে কাজ করেছো সঠিক কাজ করনি। এবং ভারতের কিন্তু নানান ভাবনা চিন্তা, নতুন করে স্ট্র্যাটেজি করা। ভারত কি আমেরিকার কাছে খুব একটা চাপে আছে? আপনি কি সেটা মনে করেন? ভারত কি আমেরিকার কাছে খুব একটা চাপে রয়েছে? দেখুন, কিছুটা তো রয়েছেই, নাহলে তো ট্রাম্প আগে থেকে জানালো কি করে? আমরা কেন ট্রাম্পকে বলতে দিলাম? রাশিয়ার মতো দেশ যে 1971 সাল থেকে যারা হাত ধরে রয়েছে ভারতের, তার ভরসা কি ভারত নিতে পারলো না? ইসরায়েলের মতো দেশ, আমেরিকা যদি তার হাত ছেড়েও দেয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে খুব একটা চাপে। আমি একটু বলি যে 1971-এর সঙ্গে এখন একটু ডিফারেন্ট। 1971 সালে মানে চীন বলে একটা দেশ ছিল, কিন্তু সে শক্তিশালী ছিল। অত্যন্ত তখন কিন্তু নিজের নিয়েই কালচারাল রেভলিউশন চীনেতে, সাংস্কৃতিক বিপ্লবের সময় তারা নিজের নিয়েই ব্যস্ত ছিল, অন্য দেশের নিয়ে মাথা ঘামায়। তখন আমেরিকায় এশিয়াতে খুব একটা ইন্টারেস্ট ছিল না। জাপানের ইয়াকো হামামাতে ওদের 7th ফ্লিট, সপ্তম নৌবহর সেখানে ছিল। আমাদের ভয় দেখানোর জন্য বাংলাদেশের সময় সপ্তম নৌবহরকে ভারত মহাসাগরে পাঠিয়েছিল, এইটুকু। তারপর ইন্দিরা গান্ধীর দাপটে সে বেশি দূর এগোয়নি, এটা আমরা সবাই জানি। তো তখনকার পরিস্থিতি, আর আমাদের এক অকৃত্রিম বন্দী ছিল রাশিয়া না, সোভিয়েত ইউনিয়ন। কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন ভারতবর্ষের অকৃত্রিম বন্দী ছিল। 72 সালে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিও ঘটেছিল। তারপর সোভিয়েত ইউনিয়নের ভরসা, তখন আমাদের পুরো মিলিটারিটা ছিল সোভিয়েত ইউনিয়নের উপর ভিত্তি করে। পরবর্তীকালে আমরা সোভিয়েত থেকে, রাশিয়ান সিস্টেম থেকে বেরিয়ে এসে আমরা আমেরিকান সিস্টেম এবং ইসরায়েলি সিস্টেমের দিকে ঝুঁকেছি। এবং সেখান থেকে আমরা কিনি মাত্র। কিন্তু আগে সোভিয়েত ইউনিয়ন আমাদের আর্থিক, মানসিক, সামরিক সবকিছুই সাহায্য করেছে। সোভিয়েত ইউনিয়ন এমনই একটা ভরসা ছিল, যার ফলে আমাদের পাকিস্তানকে আক্রমণ করতে, পাকিস্তানকে দুটুকরো করতে কোনো ধরনের পিছপা হয়নি। কিন্তু এখন পরিস্থিতি অনেক পাল্টেছে। চায়না একটা বিরাট শক্তি হিসেবে হাজির হয়ে গেছে, সে আমাদের দোরগোড়ায় নক করছে। এখন আমাদের একটা পররাষ্ট্র নীতিতে ত্রুটি ঘটে গেছে যে আমরা চায়নাকে বন্ধু হিসেবে নিতে পারি। এইটা একটা আমার মাঝে মধ্যেই মনে হয়, আমি চীনে বহুবার গেছি, পড়িয়েছি, ওদের নেতৃত্বের সঙ্গে বহুবার আমার কথা হয়েছে। ওরা ভারতকে ল্যান্ড অফ হিন্দু, অর্থাৎ ইন্ডুডা বুঝেছেন? যাদের ভারত সম্বন্ধে এরকম শ্রদ্ধা যাদের রয়েছে, এবং এরাও আমাকে বলতো যে দেখো, তোমাদের সঙ্গে আমাদের কয়েক হাজার বছরের সম্পর্ক, সুতরাং 62 সালের পরে কিছু সামান্য মানে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির ফলে সম্পর্ক নষ্ট হবে না। যা 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 আজকে চাইনিজ সংস্কৃতি পুরোটাই ভারতীয়, এটাই এরকম কথা আমি ইউনিভার্সিটিতে নানান জায়গায় শুনে এসেছি। তো তারপরে সেই দেশটার সঙ্গে আমাদের কম্পিটিশনে যাওয়া তো দরকার নেই। চাইনার সঙ্গে যদি আমরা ভালো সম্পর্ক রাখতে পারতাম, পাকিস্তান কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়তো। আমরা ট্রাম্পের খামখেয়ালিপনার উপর বড় বেশি ভরসা করেছি। দীপঙ্কর দা, এটাই আমার ত্রুটি। ট্রাম্প একজন খামখেয়ালিপনা মানুষ, কখন যে কি করবেন কেউ জানে না। তার উপর ভরসা করে কোনো পররাষ্ট্রনীতি যারা তৈরি করে তারা বিপদে পড়বেই, এইটুকুন এখন বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমাদের নিজের শক্তি যথেষ্ট। আমরা নানান দেশের জিনিস কিনেছি, অথচ কারোর কাছে মাথা নত করিনি। হ্যাঁ, আমেরিকা একসময় বলেছিল রাশিয়া তেল কিনো না, যখন মানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করেছে। আমরা বলেছি না, আমরা রাশিয়ার তেল কিনবো, যার ফলে পুতিন এখনো আমাদের প্রতি মানে ভরসা রাখেন। ওনার আসার কথা আছে। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। তো পুতিন যে কোনো দিন হয়তো আসবেন ভারতবর্ষে। তো ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, এবং সেই রাশিয়ার সঙ্গে আবার চীনের সম্পর্ক খুব ভালো। সেটাকে কাজে লাগিয়ে যদি চীনের সঙ্গে যদি আমরা সম্পর্কটা ভালো করতে পারতাম, তাহলে পাকিস্তান কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ত। কিন্তু সেটা না করে পুরোপুরি আমেরিকা ঘেঁষা পররাষ্ট্র নীতির জন্য আমাদের কিছু বিপদ হয়তো এসেছে বা হয়তো আসতে পারে।
একদম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য রাজাগোপাল ধর চক্রবর্তী মহাশয়, আপনার মূল্যবান বক্তব্য আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য। এবং সর্বোপরি যেটা অ্যানালাইজ করে যেটা আমরা জানতে পারলাম যে রাশিয়ার সাথে যে আমাদের সম্পর্ক ছিল 1971 সাল থেকে, সেই সম্পর্ক কিন্তু আমাদের এখনো রয়েছে, কিন্তু সেই সম্পর্ককে বেশ করে যদি আমরা এগাতাম তাহলে আমাদের হয়তো চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারতো, কারণ রাশিয়ার সাথে চীনের একটা খুব দুর্দান্ত সম্পর্ক রয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে ভারত আমেরিকার উপরে বেশি ভরসা রেখেছে এবং আমেরিকা কিন্তু কোনোদিনই ভারতের সার্বভৌমিত্বের উন্নতি কোনোদিনই চায়নি, যেটা রাশিয়া সবসময় ভারতের জন্য চেয়েছে। এই জায়গাটা হয়তো ভারত সরকারকে ভাবা উচিত কূটনৈতিক দিক থেকে। আগামী দিনে কি সিদ্ধান্ত হতে চলেছে কালকে 12টার সময় আমরা জানতে পারবো। ভারতের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে, পাকিস্তানের এইরকম সমঝোতা চুক্তির পরও এইভাবে একের পর এক আক্রমণ এলওসিতে, এবং তারপরে যে তারা যে মিথ্যাচারী, যেভাবে মিথ্যা কথা রটিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে ভারত কিভাবে কি স্টেপ নেয় সেটা দেখতে হবে। আমরা সবাই এই বিষয়ে চোখ রাখবো এবং সমস্ত আপডেট আপনাকে তুলে ধরবো। দেখতে থাকুন 24 টিভি। নমস্কার।